বাহুদ্বয়ের বাঁধনে শক্ত করে জড়িয়ে ধরে মেঘ তার স্বামীকে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আদিয়ানের শরীর নিচে হয়ে যায়। ধীরে ধীরে সমস্ত দেহের ভার ছেড়ে দিয়ে লুটিয়ে পড়ে মেঘের উপর। থুতনি ধরে মাথা উঁচু আদিয়ানের মুখশ্রীর দিকে তাকায় মেঘ। দীর্ঘ সময় ধরে ঠান্ডা জলে ভিজে থাকার ফলে চোখ মুখ রক্তিময় লাল বর্ণ ধারণ করেছে। গম্ভীর মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। আদিয়ানের প্রতি বেশ মায়া হয় মেঘের। ফারহানের প্রপোজাল রাজি হয়ে আদিয়ানের কষ্ট পাবে সেটা মেঘ জানতো, কিন্তু আদিয়ান যে আত্মহত্যা করবে তা হয়তো মেঘ বুঝতে পারেনি। যদি আর একটু দেরি করে মেঘ বাড়ি ফিরত বা ওয়াশরুমে যেত, তবে কি যে হতো তা ভেবে মেঘের কলিজা কেঁপে ওঠে। আদিয়ানের মতো এমন ম্যাচিউর বুদ্ধিমান শান্ত ব্যক্তি আত্মহত্যার কথা ভুল কি করে করলো? মেঘ কখনো চায় না আদিয়ানের কোনো ক্ষতি হোক। আদিয়ানের শাস্তি চায়, কিন্তু মৃত্যু নয়। কোন স্ত্রী তার স্বামীর মৃত্যু চাইবে না কখনো? আদিয়ান মেঘের কাছে শেষ সুযোগ চেয়েছিল, মেঘ তা দিবে, কিন্তু এটাই শেষ। রাত প্রায় 12টা। অজ্ঞানত আদিয়ানের মাথায় চুলে হাত বুলিয়ে দিচ্ছে মেঘ। শরীরে প্রচুর জ্বর আদিয়ানের। জ্বরের তীব্রতায় সারা শরীর কেঁপে উঠছে। কিন্তু আদিয়ানের এখন কোনো হুঁশ নাই। জ্বর আর অতিরিক্ত রক্তক্ষরণে অনেক আগেই অজ্ঞান হয়ে গেছে। শরীরে এখন ভেজা শার্ট আর প্যান্ট জড়ান খোলা হয়নি। মেঘ আলতো হাতে আদিয়ানের কপালে হাত ছোঁয়ায়। কপালে যেন জ্বরে পুড়ে যাচ্ছে। পানির মধ্যে বেশি সময় থাকলে জ্বর এসে পড়ার ধাঁচ রয়েছে আদিয়ানের। কিন্তু এখন মেঘের বেশ চিন্তা হচ্ছে। প্রথমত, আদিয়ান অজ্ঞান হয়ে গেছে, তাছাড়া তার শরীরে এখন অনেক জ্বর। বাসায় এখন মেঘ ছাড়া আর কোনো মানুষ উপস্থিত নেই। একা মেঘ কি করবে? ওষুধ না খাওয়া অবধি জ্বর কমবে না, কিন্তু ওষুধ কি করে খাওয়াবে? আদিয়ান তো অজ্ঞান হয়ে গেছে। সকাল অবধি অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু রাতে যদি জ্বরের তীব্র বেড়ে যায়, তখন মেঘের মাথায় এক পরিকল্পনা আসে। বিছানা থেকে উঠে বাক্সে থাকা ওষুধ বের করে শক্ত কোনো বস্তু দিয়ে চাপ প্রয়োগ করে ওষুধ গুঁড়ো করে এরপর পানির সাথে মিশিয়ে চামচ দিয়ে আদিয়ানের ঠোঁটে দেয়। মাথা উঁচু করে ধরে যাতে ওষুধ গলা অবধি নামতে পারে। উৎস চাঁদের নিচে ঢাকা পড়া আদিয়ানের জিহ্বা শার্টের বোতামে হাত রাখে মেঘ। প্রথমত সংকোচ বোধ করলেও আদিয়ানের শরীরে জ্বরের তীব্রতা দেখে দ্রুত হাত চালায় মেঘ। উপরে অংশে শার্টের বোতাম খুলে দেয় মেঘ। বুকের ভেজা পশম চিকচিক করে উঠে। মেঘ সামান্য ঢোক গিলে পুনরায় সারা দেহ অনাবৃত করে। এরপর শরীর থেকে শার্ট ছাড়ায়, কিন্তু ভেজা প্যান্টের কি করবে? টেবিলের উপর থেকে হেয়ার ড্রায়ার নিয়ে এসে ধীরে ধীরে ভেজা প্যান্ট সামান্য শুকায়। এরপর আদিয়ানের শরীরে চাদর জড়িয়ে দিয়ে মেঘ তার রুমে চলে যায় ড্রেস চেঞ্জ করতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে উষ্ণ জামাকাপড় পরিধান করে মেঘ। সারাদিনের ক্লান্তি ভুলে গিয়ে বিছানায় বসে কিছুক্ষণ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ঘড়িতে তখন রাত প্রায় 1টা। দুই চোখ জোড়া ঘুমে টলমল করছে মেঘের। ভীষণ টায়ার্ড তার শরীর। কিন্তু হঠাৎ মেঘের মস্তিষ্কে এক ভাবনার উদয় হয়। ব্যাগ থেকে ফোন বের করে কল লিস্টে থাকা ফারহানের নম্বরে কল লাগায়। ফারহান তার নিজস্ব বাসায় বসে এখন ল্যাপটপে কাজ করছে। গভীর রাত অবধি জেগে কাজ করার অভ্যাস ফারহানের নাই, কিন্তু খুব শীঘ্রই ফারহান কয়েকদিনের জন্য বাংলাদেশে যাবে। ঘুরতে যাওয়ার জন্য অগ্রিম কিছু কাজ করে রাখছে। ফারহান যখন ল্যাপটপে কাজ করছিল, তখন হঠাৎ তার ফোন শব্দ করে বেজে ওঠে। পাশে থাকা ফোনের স্ক্রিনে মেঘের নম্বর দেখে ফারহান অবাক হয়। এত রাতে হঠাৎ মেঘ ফোন করেছে কেন? কোনো বিপদ হয়নি তো মেঘের? ফারহান দ্রুত ফোন রিসিভ করে বিচলিত কণ্ঠে বলে উঠে, মেঘ, তুমি হঠাৎ এত রাতে কেন ফোন করেছো? কোনো সমস্যা হয়েছে কি তোমার? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। মেঘকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ফারহান একাই একদমে সব কথা বলে ফেলল।
অপর পাশে থাকা মেঘ বিরক্ত হয়ে বলে, ফারহান, প্রথমে আমার কথা শুনেন, এরপর না হয় আপনার মতামত দিন। সরি মেঘ, কল কেন করেছো এত রাতে আমায়? মেঘ কিছুক্ষণ সময় নিয়ে শান্ত হয়ে নীরব কণ্ঠে বলে উঠে, ফারহান, কালকে আমরা দেখা করতে পারি কোন রেস্টুরেন্টে। মেঘের দেখা করার কথা শুনে ফারহান খুশিতে গদগদ হয়ে বলে, অবশ্যই মেঘ, তুমি বলো কোথায় দেখা করতে চাও তুমি? মেডিকেল কলেজের পাশে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে। বিকাল 4টায় অপেক্ষা করব আমি। আপনি আসবেন ফারহান? অবশ্যই আসবো মেঘ, তবে কাল বিকালে দেখা হচ্ছে। দেখা হবে কাল। এখন ফোন রাখি, আমার খুব ঘুম পেয়েছে। ওকে বাই মেঘ। গুড নাইট ফারহান। মেঘ ফোন রেখে দেয়, এরপর আদিয়ানের রুমে চলে যায়। আজ সারা রাত মেঘ আদিয়ানের সাথে থাকবে। আদিয়ানের শরীরে অবস্থা ভালো নেই। রাতে জ্বরের তীব্রতা বাড়লে তখন কি হবে? তাছাড়া মেঘ আদিয়ানকে প্রমিস করেছে তার সাথে আজ সারা রাত থাকবে। সকাল 9টা, জানালা ভেদ করে আসা সূর্যের আলো ঝলমলে রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে যায় মেঘের। চোখ টিপটিপ করে তাকায় সে। বিছানার এক কোণায় বেডের সাথে হেলান দিয়ে বসে ঘুমিয়েছিল কাল সারা রাত। হঠাৎ মেঘের মনে পড়ে আদিয়ানের কথা। পাশে তাকিয়ে দেখে বালিশে মাথা দিয়ে মেঘের হাত শক্ত করে বাচ্চাদের মতো মুখ করে ঘুমিয়ে আছে আদিয়ান। ঘুমন্ত অবস্থায় আদিয়ানের মুখোশি বরাবরই কিউট বাচ্চাদের মতো হয়ে থাকে, ভীষণ আদুরে। মেঘ মাথা নিচু করে আদিয়ানের ঘুমন্ত মুখের উপর নজর বুলায়, হাত দিয়ে ছুঁয়ে দেয়। শরীরে জ্বর এখনো আছে, কিন্তু রাতের মতো তীব্র নয়। বেশ কিছুক্ষণ ঘুমন্ত আদিয়ানের দিকে তাকিয়ে থাকে মেঘ। সময় বয়ে যায় কিন্তু হাস মিটে না তার। কিন্তু সকালে রান্না করতে হবে মেঘের। কাল রাতে আদিয়ান কোনো খাবার খায়নি। সকালে তাড়াতাড়ি খাবার খেয়ে ওষুধ খেতে হবে। মেঘ বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, এরপর রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে রান্নাঘরে চলে যায়। সকাল প্রায় 9টার সময় আদিয়ানের জ্ঞান ফিরে আসে। ধীরে ধীরে চোখ খুলে তাকায়, মাথায় প্রচণ্ড ব্যথা করছে তার। বিছানার চাদর সরিয়ে উঠতে যাবে তখন আদিয়ান খেয়াল করে তার শরীরে শার্ট নাই। নবীনবরণ অনুষ্ঠানে যাওয়ার সময় সাদা রঙের শার্ট পরেছিল আদিয়ান। কাল হাতে কি হয়েছিল? হঠাৎ আদিয়ান দেখলো তার হাতে ব্যান্ডেজ করা। সে বেশ অবাক হয়। মাথায় চাপ প্রয়োগ করে রাতের সব ঘটনা মনে করার চেষ্টা করে। ফারহান আর মেঘের প্রপোজাল করার ঘটনা। এরপর একাই গাড়ি করে তাদের বাড়ি পৌঁছা। এরপর আদিয়ানের হাত কাটার ঘটনার কথা মনে পড়ে। কিন্তু আদিয়ান কাল রাতে আত্মহত্যা করেছিল, তবে তাকে কে বাঁচিয়েছে? মেঘ। তার শার্টও মেঘ খুলেছে। রুমে আশেপাশে আদিয়ান মেঘকে খুঁজে, কিন্তু কোথাও মেঘ নাই। আদিয়ান তার কপালে হাত দিয়ে দেখে কপাল গরম, মানে তার জ্বর এসেছে। টেবিলের উপর মেডিসিন বাক্স পড়ে রয়েছে, কিন্তু মেঘ হঠাৎ আদিয়ানের সেবা যত্ন কেন করবে? আগে আদিয়ান অসুস্থ হলে কত কারণ, তখন মেঘ আদিয়ানকে ভালোবাসতো, কিন্তু এখন ফারহানকে ভালোবাসে। অবশ্য আদিয়ান মেঘের টিচার হয়, হয়তো এরপর অসুস্থতা সময় তার সেবা করেছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আদিয়ান। এরপর ধীরে ধীরে ওয়াশরুম চলে যায়, ফ্রেশ হয়ে বের হয়ে আসে। আলমারি থেকে জামা কাপড় বের করে পরিধান করে। রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। ড্রয়িং রুমে টেবিলের উপর খাবার সাজিয়ে রাখছিল মেঘ। হঠাৎ সিঁড়ির উপরে কার পায়ের শব্দ শুনে অবাক হয়ে তাকায় মেঘ। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে আদিয়ান। আদিয়ানের জ্ঞান ফিরে এসেছে। জ্বর কি কমেছে এখন শরীরে? না, জেদ দেখিয়ে নিচে চলে এসেছে। মেঘ আদিয়ানের কাছে এগিয়ে গিয়ে বলে, আদিয়ান স্যার, আপনি এই শরীর নিয়ে নিচে আসতে গেলেন কেন? আমি এখনই খাবার রেডি উপরে নিয়ে যাচ্ছিলাম। মেঘের কথার উত্তরে আদিয়ান ছোট জবাব দেয়, আমি এখন সুস্থ মেঘ।
আদিয়ানের কথা মেঘের বিশ্বাস হয় না। মেঘ আদিয়ানের কপালে হাত দিয়ে দেখে এখনো শরীরে অনেক জ্বর। মেঘ বলে, আদিয়ান স্যার মিথ্যে কেন বলছেন? আপনার শরীরে অনেক জ্বর, আপনি রুমে গিয়ে বিশ্রাম নেন। আদিয়ান আগের মতো গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মেঘ আমি ঠিক আছি, খাবার রেডি করো, কলেজে যাব আমি। আদিয়ানের ব্যবহার কেমন জানি অদ্ভুত লাগছে মেঘের কাছে। এমন গম্ভীর আর রাগী কণ্ঠে আগে কথা বলতো আদিয়ান তার সাথে যখন প্রথম আমেরিকা এসেছিল। মেঘ বলে, আপনার শরীর অসুস্থ, আপনার কলেজে যাওয়ার প্রয়োজন নাই। মেঘের কথা শুনে আদিয়ান ধমক দিয়ে বলে, আমার কোন বিশ্রামের প্রয়োজন নাই মেঘ, আমি সুস্থ আছি। তুমি কি খাবার দিবে আমায় মেঘ? না, আমি একা চলে যাব। আদিয়ানের ধমক শুনে মেঘ বলে, আপনি রাগ করছেন কেন আদিয়ান স্যার? কলেজের সময় হয়নি এখনো, তাছাড়া আমিও তো কলেজে যাব। তুমি কি আজ আমার সাথে কলেজে যাবে মেঘ? মেঘ অবাক হয়ে বলে, কেন, আমি প্রতিদিন আপনার সাথে যাই কলেজে। না, আমি মনে করলাম হয়তো ফারহান চৌধুরী তোমায় গাড়ি করে কলেজে পৌঁছে দিয়ে যাবে। আফটার অল হবু স্বামী হয় তোমার। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।